আমার মোহরানা পরিশোধ হয়নি কিন্তু জমিদার সাহেব। বাইজিদ এক মুহূর্তের জন্য চমকে উঠল মেহেরুন্নেসার কথায়। ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে এখনো। ক্ষুণ্ণ মন চনমনে হয়ে উঠল এক নিমিষে। চট করে বসে পড়ল পালঙ্কে। উৎসুক হয়ে বলল, বলুন বিবিজান, মহারণা কি হিসেবে চান? বাইজিদ মেহেরুন্নেসার হাত জোড়া মুঠো করে ধরে তাতে একটা চুমু খেয়ে বলল, মহারণা তো পাবেন, তারপর আমার অধিকারটা আমি পাবো। বাইজিদের চোখ যায় পাশে রাখা দুধের গ্লাসের দিকে। বাঁকা হেসে উঠে গিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল দুধটা। মুখ মুছল মেহেরুন্নেসার আঁচলে। কোমর জড়িয়ে ধরে আরো ঘনিষ্ঠ হলো তার সাথে। বাইজিদের স্পর্শে যেন মোমের মতন গলে যেতে লাগলো মেহেরুন্নেসা। অনুভব করলো পিঠ ঠেকেছে বিছানায়। খোঁচা খোঁচা দাড়ি ঘাট ছুঁয়ে গেল গভীরভাবে। সুটাম দেহের তলায় চাপা পড়ল তার মেয়েধীন চিকন দেহ। বাইজিদের বেসামাল স্পর্শ ছুঁয়ে যায় মেহেরুন্নেসার শরীরের ভাঁজে। হঠাৎ কেমন চোখ জোড়া বুঝে আসে বাইজিদের। মেহেরুন্নেসা চুলের ঘ্রাণ গাঢ় করে নিয়ে বলে, বললেন না তো মহারণা কি চাই? উত্তরের প্রাসাদের দখলদারি চাই, দেবেন? বাহিজিৎ তখন স্ত্রীর ঘাড়ে মুখ ডুবে উষ্ণ নিঃশ্বাস ছাড়তে ব্যস্ত। হুট করে থেমে গেল সে। মাথাটাও কেমন ঘুরছে। আদৌ সত্যি শুনল নাকি ভুল শুনল টের পায় না। হাতে ভর করে মেহেরুন্নেসার মুখে বারবার তাকায়। মেহেরুন্নেসার মুখটাও কেমন ঝাপসা লাগছে। আলগোছে অধরে অধর মেলালো আবার। বাসর ঘরের মৃদু আলো আর ফুলের ঘ্রাণ যেন শুধু পটভূমি হয়ে আছে। আসল দৃশ্যটা এখন বায়েজিদকে ঘিরেই। বায়েজিদের চোখ দুটো ভারী হয়ে এসেছে। নিদ্রা ওষুধ ধীরে ধীরে তার শরীরকে অবশ করে দিচ্ছে। মাথা ঘুরছে, দৃষ্টি বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। তবুও সে একটু আলগা করছে না তার বাহুর বাঁধন। যেন সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে আছে মেহেরুন্নেসাকে। তার বুক দ্রুত উঠানামা করছে। নিঃশ্বাস গরম আর ভারী। মাঝে মাঝে সে চোখ বন্ধ করে ফেলছে, আবার হঠাৎ করে আধা খোলা চোখে তাকাচ্ছে মেহেরুন্নেসার মুখের দিকে। সেই দৃষ্টিতে আছে বিস্ময়, তৃষ্ণা আর এক ধরনের অদ্ভুত নেশা। কথা ছিল সারা রাত জেগে মেহেরুন্নেসাকে দেখবে, তবে চোখ জোড়া তার বেইমানি কেন করছে ভেবে পায় না বায়েজিদ। ধীরে ধীরে তার হাত উঠে আসে মেহেরুন্নেসার মুখের দিকে। আঙ্গুলের ডগা দিয়ে ছুঁয়ে দেয় তার গাল, কপাল, চিবুক, যেন প্রতিটা অংশ আলাদা আলাদা করে মনে রাখতে চাইছে। তার স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, বরং এক অদ্ভুত মনোযোগ। যেন এই মানুষটাকে সে নিজের চোখে নিজের স্পর্শে পুরোটা বুঝে নিতে চাইছে। এত সুন্দর! কথাটা প্রায় ফিসফিস করে বেরিয়ে আসে তার ঠোঁট থেকে। কণ্ঠ ভারী জড়ানো। সে আবারও টেনে নেয় মেহেরুন্নেসাকে নিজের বুকে। এবার আরও কাছে আসে, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। মাথা ঝিমঝিম করছে, শরীর দুলে উঠছে হালকা করে। তবুও তার বাহু শক্ত, একটুও আলগা হচ্ছে না। মাঝে মাঝে তার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে মেহেরুন্নেসার গাল, কানের লতি, গলার ভাঁজ। যেন অচেতন অবস্থাতেও সে থামতে পারছে না। তার এই আকর্ষণটা এখন আর শুধু আকর্ষণ না, এটা যেন একরকম অধিকার, একরকম হারানোর ভয় মিশানো, আঁকড়ে ধরা। ঘোর লাগা গলায় বলল, তোমায় আমি কতটা ভালোবাসি জানো মন? মেহেরুন্নেসা দুদিকে মাথা নাড়ল। বায়েজিদ গভীরভাবে মুখ ডোবালো মেহেরুন্নেসার ঘাড়ে। হাসকি স্বরে বলল, তুমি জানো, সিটির খামের উপর লেখা তোমার নামটা আমি সারা রাত পড়েছিলাম। এর মধ্যে কত শতবার তোমার নামে প্রেমে পড়ে গেছি জানো তুমি? মেহেরুন্নেসার শরীরে এক শীতল স্রোত বয়ে যায়। বায়েজিদ উন্মাদনায় কামড় বসিয়ে দেয় শিও রমণীর ফর্সা গলায়। ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিল মেহেরুন্নেসা। বায়েজিদ বলল, তুমি গদুলিবেলা ঝরা হাওয়া, যা শীতল করেছিল আমার পাষাণ হৃদয়কেও। বাইজিদ মুখে যাই বলুক, শরীর তাকে আর সঙ্গ দিচ্ছে না। মাথা ধীরে ধীরে নুয়ে আসছে মেহেরুন্নেসার কাঁধে। চোখ প্রায় বন্ধ, তবুও ফিসফিস করে বলে ওঠে। তুমি কিন্তু যেও না। শব্দটা এতটাই অস্পষ্ট যেন স্বপ্নের ভেতর থেকে আসছে। মেহেরুন্নেসার বুকের ভিতর কাঁপন আরও বেড়ে যায়। একদিকে বাইজিদের এই দুর্বল অচেতন আঁকড়ে ধরা, আর বাইরে জঙ্গলে সুনেরার অপেক্ষা। দুটো টান তাকে ছিঁড়ে ফেলছে ভেতর থেকে। বায়েজিদের হাত এখনও শক্ত করে জড়িয়ে আছে তার চারিপাশে, কিন্তু বোঝা যায় সে আর বেশিক্ষণ জেগে থাকতে পারবে না। একসময় বায়েজিদের সমস্ত শক্তি যেন হঠাৎ করে নিঃশেষ হয়ে গেল। তার বাহুর বাঁধন ধীরে ধীরে ঢিল হয়ে আসে। মাথাটা নুয়ে পড়ে মেহেরুন্নেসার বুকে, তারপর পুরো শরীরটাই নিস্তেজ হয়ে ছেড়ে দেয় স্ত্রীর উপর। মেহেরুন্নেসা প্রথমে থমকে যায়, শুনছেন? নরম স্বরে ডাকে, কিন্তু কোনো সাড়া দেয় না। তার নিঃশ্বাস চলছে গভীর, ভারী। তবে সে আর জেগে নেই। অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ে মেহেরুন্নেসার ভিতরে, কিছুটা স্বস্তি, তার চেয়েও বেশি এক অজানা কষ্ট। ধীরে ধীরে সে নিজে শরীর সামলে নিয়ে বায়েজিদকে আলতো করে সরানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণ যেভাবে শক্ত করে জড়িয়েছিল তার ভার যেন এখন আরও বেশি মনে হচ্ছে। অনেক কষ্টে ধীরে ধীরে সে তাকে সতর্ক হাতে শুইয়ে দেয়, যেন তার ঘুম ভেঙে না যায়। মাথাটা ঠিক করে বালিশে রাখে, চাদরটা টেনে দেয় বুক পর্যন্ত। একটু থেমে যায় মেহেরুন্নেসা, নীরবে তাকিয়ে থাকে বাজিদের মুখের দিকে। কিছুক্ষণ আগেও যার চোখে ছিল তীব্র আকাঙ্ক্ষা, এখন সে একদম শান্ত। ঘুমে ঢেকে গেছে তার সমস্ত তেজ, তবুও তার মুখে সেই সুদর্শন রেখাগুলো তীক্ষ্ণ চোয়াল।
গভীর চোখের পাতা, ঠোঁটের কোণে হালকা ক্লান্তি, সব মিলে যেন আরো বেশি কোমল, আরো বেশি মানবিক লাগছে তাকে। মেহরুন্নেসার বুকটা হালকা করে কেঁপে ওঠে। এক অদ্ভুত মায়া জমে ওঠে তার ভেতরে। আর সে মায়ার সাথে আসে তীব্র এক অপরাধবোধ। এই মানুষটা তাকে এতটা আপন করে জড়িয়ে রেখেছিল, কত আগ্রহ ছিল তার দুই চোখে। আর সেই তাকে ফেলে রেখে যাবে এমন অন্ধকারে। অন্য এক গোপন ডাকে সাড়া দিতে তার আঙ্গুল ধীরে ধীরে ছুঁয়ে যায় বাইজিদের কপাল, খুব আলতো করে সরিয়ে দেয় এলোমেলো চুলের গুছা, যেন শেষবারের মতো তাকে দেখে নিচ্ছে। ক্ষমা করবেন। মুখে না বললেও কথাটা যেন ভেতরে প্রতিধ্বনিত হয়। একটু সময় দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ করে নিজেকে শক্ত করে ফেলে, পিছনে ফিরে ধীরে ধীরে হাঁটতে শুরু করে পোশাক বদলানোর দিকে। আয়নার সামনে দাঁড়ায়, তার চোখে এখনো দ্বিধা, কিন্তু সময় থেমে নেই। ধীরে ধীরে হাত তুলে গয়না খুলতে শুরু করে। বাসরের সেই সাজ একে একে খুলে ফেলতে থাকে। পিছনে রয়ে যায় ঘুমন্ত বায়েজিদ। আস্তাবলের কাছাকাছি জায়গাটা রাতের অন্ধকারে প্রায় গিলে নিয়েছে চারিপাশকে। দূরের প্রাসাদের মিনারগুলো কেবল অস্পষ্ট ছায়া হয়ে দাঁড়িয়ে। দিনভর উৎসব, আলো, কোলাহলের সেই শাহবাদ প্রাসাদ এখন সম্পূর্ণ নিস্তব্ধ। বাতাসে শুধু শুকনো পাতার মচমচ শব্দ, আর মাঝে মাঝে গোড়ার নড়াচড়ার ক্ষীণ আওয়াজ ভেসে আসে। এই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে সুনেহরা। তার পরনে যুদ্ধের গাঢ় রঙের আটশাট পোশাক, কোমরে বাঁধা তালোয়ার, সোনালি চুলগুলো শক্ত করে বেঁধে রাখা। তাকে আর আগে সেই রাজকীয় সাজের মেয়ের মতো লাগছে না, এ যেন একেবারে অন্য কেউ। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছে প্রাসাদের পেছনের দরজার দিকে। মেহরুন্নেসার আসার কথা, কিন্তু এখনো এলো না। অবশ্য বিয়ের রাতে স্বামীকে ঘুম পাড়িয়ে তার অগোচরে বেরিয়ে আসো মুখের কথা নয়, তা বুঝে সুনেহরা। তবু সময়ের সাথে সাথে তার ভ্রু কুচকে আসছে, কিন্তু চোখে কোনো ভয় নেই, বরং এক ধরনের অস্থির প্রতীক্ষা। বাতাসে তার পোশাকের প্রান্ত হালকা দুলে উঠছে, তবুও সে 1 ইঞ্চিও নড়ছে না। হঠাৎ পেছন থেকে খুব মৃদু একটা শব্দ হলো, কারো পায়ে চাপা পদধ্বনি। সুনায়রা শুনেই বুঝতে পারে কেউ এসেছে, কিন্তু আজ সে চমকে ওঠে না, বরং ধীরে ধীরে ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। শেষমেশ আসলেন তাহলে? সে না ঘুরেই বলে ওঠে। অন্ধকারের ভেতর থেকে সামনে এগিয়ে আসে মাহাদি। তার উপস্থিতি নিঃশব্দ, তীক্ষ্ণ, চোখ দুটো সোজা গিয়ে থামে সুনেহরার উপর। কিছুক্ষণের জন্যে দুজনের মাঝখানে নীরবতা নেমে আসে। তারপর সুনেহরা ঘুরে দাঁড়ায়, চোখে এখন সেই পরিচিত তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু ঠোঁটে লেগে আছে অদ্ভুত এক হাসি, যেন এই সাক্ষাৎটা সে আগেই অনুমান করেছিল। ঘাড় বাঁকিয়ে হেসে বলল, না, আজ পালাবো না। আজ আপনার সাক্ষাতের প্রয়োজন ছিল আমার। তার কণ্ঠে হালকা খোঁচা, কিন্তু ভয় নেই এক ফোঁটাও না। চারিপাশ এখনো নিস্তব্ধ, বাতাস ঠান্ডা, যেন আসন্ন কোনো অদৃশ্য সংঘর্ষের পূর্ব মুহূর্ত। সুনেহরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে আস্তাবলের পাশে রাখা একটা বড় লোহার বস্তু, সম্ভবত পুরনো অস্ত্র বা যন্ত্রপাতি রাখার বাক্স, তার উপর বসে পড়ে। ঠান্ডা ধাতব পৃষ্ঠে বসেও তার ভঙ্গিতে কোনো অস্বস্তি নেই, বরং যেন আরও দৃঢ় হয়ে ওঠে তার উপস্থিতি। এক পা তুলে আরেক পায়ের উপর রেখে সে স্বাভাবিক ভঙ্গিতে মাথা কাত করে তাকায় মাহাদির দিকে। দাঁড়িয়ে থাকবেন নাকি? বসতে পারেন এখানে। পাশের জায়গাটা হালকা চাপড় দেয় সে। মাহাদি এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর মাথা নেড়ে ধীরে বলে, মাফ করবেন শাহজাদি, আপনার পাশে বসা আমার জন্য শোভা পায় না। আমি দাঁড়িয়ে ঠিক আছি। তার কণ্ঠে বিনয় আছে, কিন্তু সেই বিনয়ের আড়ালে স্পষ্ট এক দৃঢ়তা, যেন নিজের অবস্থান সে খুব ভালো করে জানে। সুনেহরা ভ্রু একটু তুলে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তারপর হালকা করে হেসে ওঠে। এত নিয়ম মানলে জীবনটা খুব একঘেয়ে হয়ে যায়। তবুও সে আর জোর করে না, বরং একটু সামনে ঝুঁকে আসে, চোখ দুটো সরু করে, যেন বিষয়টা আরো গম্ভীর করে তুলে। একটা কাজ আছে আপনার জন্য। মাহাদি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ায়, তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। আদেশ করুন। সুনেহরা কিছুক্ষণ চুপ থাকে, যেন শব্দগুলো বেছে নিচ্ছে। এই কাজটা সহজ না, আর ভুল করার সুযোগও নেই। তার কণ্ঠ এবার নিচু, ভারী। মাহাদির ঠোঁটে হালকা আত্মবিশ্বাসের রেখা ফুটে ওঠে। আপনি শুধু বলুন শাহজাদি, যতটা সম্ভব না পুরোটা দিয়েই করব। সুনেহরা তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে, যেন যাচাই করছে মানুষটাকে কতটা ভরসা করা যায়। তারপর ধীরে ধীরে বলে, আমার ইংরেজ বণিকদের সঙ্গে দেখা করতে হবে। কথাটা মাহাদিকে নাড়িয়ে দেয়, যেন রাতের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে ওঠে। মাহাদির চোখে এক ঝলক বিস্ময় খেলে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয় খুব দ্রুত। কি বলছেন শাহজাদি? সুনেহরা এবার সোজা হয়ে বসে, দৃষ্টি কঠিন হয়ে ওঠে। পারবেন কিনা? এক মুহূর্ত নীরবতা, তারপর মাহাদি ধীরে মাথা নোয়ায়। পারবো। তার কণ্ঠে এবার আর দ্বিধা নেই, শুধু অটল প্রতিশ্রুতি। সুনেহরার ঠোঁটে আবারও সেই রহস্যময় হাসি ফুটে ওঠে। আমি জানতাম আপনি পারবেন। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এবার আপনি আসুন,
কোনো প্রশ্ন না করেই। মাহাদির প্রশ্ন না করে স্থান ত্যাগ করলো সত্যি। সুনায়রা তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। যত দূর দেখা যায় অন্ধকার যেন আজ একটু বেশি ঘন। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার একঘেয়ে ডাক। ওর ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক অবয়ব, কালো বোরখায় আচ্ছাদিত পুরো শরীর, শুধু দুটি চোখ উন্মুক্ত। অদ্ভুত এক আগুন জ্বলছে সেখানে। মেহরুনেস আজ আর সেই লাজুক নববধূ নয়, আজ যেন সে যুদ্ধের জন্য প্রস্তুত এক রহস্যময়ী নারী। সুনায়রার চোখ একবার উপর থেকে নিচে নেমে যায়, তারপর ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। প্রস্তুত তো? মেহরুনেসা এক মুহূর্ত দেরি না করে মাথা নাড়ে। সুনায়রা মেহরুনেসার বাহুতে মৃদু চাপ দিয়ে বলল, আজ আর পিছিয়ে আসার সুযোগ নেই। দ্রুত ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে সে। সোনালি ঘোড়াটা যেন অস্থির হয়ে আছে, পা ঠুকছে মাটিতে। ওঠো, সময় নেই। মেহরুনেসা এক লাফে উঠে বসে সুনায়রার পিছনে, দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে। পর মুহূর্তে ঘোড়াটা ছুটে চলে অন্ধকারে চিরে। হাওয়ায় বেগে উঠতে থাকে তাদের পোশাক। রাতের ঠান্ডা বাতাস মুখে এসে লাগছে, কিন্তু কারো চোখে ভয় নেই। পথ ক্রমশ নির্জন হয়ে ওঠে, গাছপালার ছায়া যেন তাদের গিলে ফেলতে চায়। দূরে কোথাও নদীর গন্ধ ভেসে আসে, শাহবাদের নদী কোনকা। হঠাৎই ভারী গভীর কাঁপিয়ে দেওয়া এক শব্দ। দূর থেকে ভেসে আসে বিশাল জাহাজের ইঞ্জিনের গর্জন। সেই শব্দে যেন চারিদিকের নীরবতা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সুনেহরা লাগাম আরো শক্ত করে ধরে, কপাল কুঁচকে আসে তার। আমরা কি দেরি করে ফেলেছি? মেহরুনেসার চোখে ঝলসে ওঠে আতঙ্ক আর প্রতিজ্ঞার মিশ্র ছায়া। ঘোড়ার গতি আরো বেড়ে যায়, আর সামনে অন্ধকার নদীর বুক চিরে এগিয়ে আসছে অজানা এক পরিণতির ছায়া। নদীর পাড়ে পৌঁছাতে ঘোড়াটা হঠাৎ থেমে যায়, যেন সে নিজেও ভয় পেয়ে গেছে। চারিদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা, তার মাঝে গর্জন, গম্ভীর ভারী বুক কাঁপিয়ে দেওয়া শব্দ, যেন নদীর বুক চিরে কোনো দানব জেগে উঠছে। সুনায়রা ধীরে ধীরে মুখ তুলে। মেহরুন্নেসাও তার কাঁধের উপর দিয়ে তাকায় সামনে, আর তারপর দুজনার চোখ একসাথে স্থির হয়ে যায়। নদীর মাঝখানে উত্তাল ঢেউয়ের উপর দাঁড়িয়ে আছে এক বিশাল জাহাজ। ঠিক জাহাজ নয়, যেন মৃত্যু নিজেই ভেসে এসেছে। তার গা কালচে পুরনো কাঠে তৈরি বস্তু, সে কাঠের গায়ে অসংখ্য ক্ষতচিহ্ন, যেন শত যুদ্ধের সাক্ষী। কোথাও কোথাও কাঠ উঠে গেছে, লোহার পেরেকগুলো বাইরে বেরিয়ে আছে যেন ধারালো দাঁত। উঁচু মাস্তুলগুলো আকাশ ছুঁতে চেয়েছে, কিন্তু সেগুলোর উপর ঝুলে থাকা পালগুলো ছেঁড়া ঝাঁঝরা, প্রতিটা ছিদ্র দিয়ে হাওয়া ঢুকে এক ভয়ঙ্কর শব্দ তুলছে। পালগুলো যেন বাতাসে উঠছে না, বরং ছটফট করছে, যেন বন্দি কোনো প্রাণীর আর্তনাদ। জাহাজের সামনের অংশ খোদাই করা এক বিকৃত মুখ, অর্ধেক মানুষের অর্ধেক পশু। সেই মুখের চোখের জায়গায় ফাঁকা গর্ত, অথচ মনে হচ্ছে সেখান থেকে কেউ তাকিয়ে আছে। ডেকে মিটমিট করে জ্বলছে কিছু লণ্ঠন, সেই হলদেটে আলোয় অস্পষ্ট ছায়া নড়ছে। মানুষ নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না। চারিপাশে কাক আর শকুনের মতো কালো পাখি চক্কর কাটছে, তাদের কর্কশ ডাক মিশে যাচ্ছে ঢেউয়ের গর্জনে। নদীর পানি জাহাজের ধাক্কায় উথাল পাতাল হয়ে উঠছে, ঢেউ এসে আছড়ে পড়ছে পাড়ে, যেন সতর্ক করছে, পিছু হটো। সুনায়রার হাত অজান্তেই শক্ত হয়ে যায়, তার চোখে এবার আর শুধু দৃঢ়তা নেই, এক ফোঁটা বিস্ময় জেগে ওঠে। মেহরুন্নেসার গলা শুকিয়ে আসে, কিন্তু চোখ সরায় না সে। সুনায়রা ধনুক তীরে বসিয়ে তাক করে জাহাজের দিকে, কিন্তু আন্দাজে এই বিশাল জাহাজে তীর ছুঁড়ে হবেই বাকি। হঠাৎ দেখলো বগির সামনে এক মানুষ অবয়ব দেখা যায়। তীর ছোড়ার ঠিক সেই ক্ষণটায় যেন সময় থমকে দাঁড়ায়। নদীর কালো জলের বুক চিরে এগিয়ে আসা বিশাল জাহাজটার বগির কিনারায় দাঁড়িয়ে থাকা অবয়বটা প্রথম কেবল একটা ছায়ার মতোই মনে হয়। বাতাসে উঠতে থাকা চাদরের ফাঁক দিয়ে কেবল তার দেহের গড়নটা ধরা পড়ে, উচ্চ দৃঢ় রাজকীয়। চারপাশে মৃদু আলো আর হারিকেনের দপদপে শিখা মিলিয়ে তার মুখ পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু তবুও কিছু একটা অদ্ভুত পরিচিত। সুনায়রা তখন তীর তুলতে ব্যস্ত, লক্ষ্য স্থির তার নিজের মতো করে। কিন্তু মেহরুন্নেসার চোখ হঠাৎ থমকে যায়, তার বুকের ভিতর ধক করে ওঠে। এই দাঁড়ানো অবয়বটা না, এটা হতে পারে না। তার শ্বাস আটকে আসে, চোখ কুচকে আবারও তাকায় সে। বাতাসে উড়ে যাওয়া কাপড়ের ফাঁক দিয়ে এক মুহূর্তের জন্য মুখটা স্পষ্ট হয়ে ওঠে, আর সে এক ঝলকে যেন সমস্ত রক্ত হিম হয়ে যায় তার শরীরে। শাহজাদা। ঠোঁট নাড়ায় সে, কিন্তু শব্দ বেরোয় না। অসম্ভব, একদম অসম্ভব। নিজের হাতেই তো নিদ্রা বিষ পান করিয়েছিল তাকে, নিজের চোখে দেখেছে গভীর ঘুমে তলিয়ে যেতে। তাহলে এই জাহাজের বগিতে দাঁড়িয়ে থাকা লোকটাকে। মেহরুন্নেসার দৃষ্টি তখন স্থির হয়ে আছে সেই অবয়বের উপর, তার চোখে বিস্ময়, ভয় আর এক অদ্ভুত সংশয়ের ছায়া। এদিকে সুনায়রা তখনও কিছু টের পায়নি, কিন্তু মেহরুন্নেসার মুখের পরিবর্তন দেখে তার ভ্রু কুঁচকে যায়। কি হয়েছে? ফিসফিস করে জিজ্ঞাসা করে সে। মেহরুন্নেসা কাপা আঙ্গুল তুলে জাহাজের দিকে ইঙ্গিত করে। সুনায়রা তাকাতে তারও নিঃশ্বাস এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে আসে। অবয়বটা সত্যি বায়েজিদের মতো,
একই দাঁড়ানোর ভঙ্গি, একই কাঁধের দৃঢ়তা, এমনকি বাতাসে উঠতে থাকা পোশাকের ভাঁজেও যেন পরিচিত সেই রাজকীয় উজ্জ্বল্য। দুজনেই কিছুক্ষণ নিশ্চুপ। নদীর জলে জাহাজের ভারী দোল, কাঠের গায়ে ঢেউয়ের আঘাত আর দূরের অদ্ভুত গর্জন, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে ওঠে ভয়ঙ্কর ভারী। এটা এটা হতে পারে না। মেহরুন্নেসা ধীরে ধীরে বলে ওঠে, কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। ঠিক তখনই জাহাজটা আর একটু কাছে আসে। হারিকেনের আলো একটু বেশি স্পষ্ট হয়ে ওঠে, আর সেই আলোয় অবয়বটা যেন ইচ্ছাকৃতভাবে সামনে এগিয়ে আসে। তার মুখ পুরোপুরি দেখা যায় না, কিন্তু ঠোঁটের কোণে এক হালকা শীতল হাসি রেখা ফুটে ওঠে। এক ঝটকায় সে ধনুক তোলে। সেই মুহূর্তটা এত দ্রুত ঘটে যে প্রতিক্রিয়া জানানোর সময় পায় না কেউ। তীর ছুটে আসে স্যাও স্যাও করে বাতাস চিরে। মেহরুন্নেসা আর সুনেরা দুজনের মাঝখান দিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে পেছনের একটা পুরনো গাছের কাণ্ডে সজোরে গিয়ে বিধে। ঠাস শব্দটা নিস্তব্ধতা ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে। গাছটা কেঁপে ওঠে আর তীরটা গভীরভাবে ঢুকে যায় কাঠের ভেতরে। দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তারা গাছের দিকে তাকায়। তীরটা এখনো কাঁপছে, যেন তার ভেতরে লুকিয়ে আছে সেই অজানা অবয়বের সতর্কবার্তা। আবার জাহাজের দিকে তাকাতেই অবয়বটা আর নড়ে না, স্থির দাঁড়িয়ে আছে। সুনেরা পাল্টা তীর ছুটতে গেলে থামায় মেহরুন্নেসা। আপা না, ওটা ওটা আপনার ভাইজান। তুমি পাগল হলে? ভাইজান এখানে কি করে আসবে? তাহলে কে ওটা? সুনেরারও কপাল কুঁচকে আসে। হঠাৎ কিছু একটা স্মরণে আসতেই তার চোখে রাখার মাত্রা ছাড়ায় হাতের ধনুকের বাঁধন আলগা হয়। জাহাজের দিকে তাকাতে আপনা আপনি ফাঁক হয়ে যায় তার ঠোঁট জোড়া। সুনেরার দৃষ্টি তখনও স্থির জাহাজটার দিকে, কিন্তু চোখের ভিতরে ঝড়টা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। সে নিজেকে সংযত করলো, তারপর খুব নিচে কিন্তু দৃঢ় স্বরে মেহরুন্নেসাকে বলল, সবটা প্রাসাদে গিয়ে বলবো, আপাতত প্রশ্ন করো না। মেহরুন্নেসা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে বাতাস চিরিয়ে ছুটে এলো আরেকটা তীর। সেও তারপর আরেকটা, আরও একটা। মুহূর্তের মধ্যে যেন অন্ধকার আকাশে ভরে গেল তীরের বৃষ্টিতে। একটার পর একটা ছুটে আসছে তাদের দিকে, নির্দয়, নিখুঁত, বিরতিহীন। সুনেরা এক ঝটকায় মেহরুন্নেসার হাত ধরে টেনে নামিয়ে দিল নিচে। ঝুঁকে পড়ো। দুজন মাটির কাছাকাছি হয়ে ঝুঁকে পড়তে তীরগুলো শাসা করে তাদের মাথার উপর দিয়ে ছুটে দিয়ে গাছের গায়ে আছড়ে পড়তে লাগলো। চারিপাশ কেঁপে উঠছে যেন। একটা তীর এতটাই কাছে দিয়ে গেল যে মেহরুন্নেসার গাল ছুঁয়ে ঠান্ডা বাতাস কেটে গেল, তার শ্বাস আটকে এলেও। কিন্তু সুনেরা সময় নষ্ট করলো না। চারিপাশে একবার চোখ বুলিয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, এভাবে দাঁড়িয়ে থাকলে বাঁচবো না, জঙ্গলে ঢুকতে হবে এখনই। আর কোনো কথা না বলে সে মেহরুন্নেসাকে টেনে নিয়ে ছুটল জঙ্গলের ভেতর। পেছন থেকে এখনও তীর আসছে, তবে গাছপালার ঘনত্ব বাড়তে সেগুলোর গতি আর নিখুঁততা কমে আসতে থাকে। কোথাও ডাল লেগে ভেঙে গেছে, কোথাও মাটিতে গেঁথে থেমে যাচ্ছে। জঙ্গল ক্রমশ ঘন হয়ে ওঠে, চাঁদের আলো প্রায় ঢুকতেই পারে না। চারিপাশে শুধু অন্ধকার আর ছায়া। শুকনো পাতার উপর দৌড়াতে দৌড়াতে পায়ের শব্দ কানে কেমন অস্বস্তিকর ভাবে বাজতে থাকে। মেহরুন্নেসার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, বুকে যেন ফেটে যাবে, তবুও থামে না সে। পেছনে তাকানোর সাহসও হয় না। সুনেরা থামে না একবারও। তার দৃষ্টি শুধু সামনে আর ভেতরে, আরও দূরে। অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পর তীরের শব্দ পুরোপুরি মিলিয়ে যায়। শুধু রয়ে যায় তাদের হাঁপিয়ে ওঠা নিঃশ্বাস আর রাতের নিস্তব্ধতা। অন্ধকারের মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে ওঠে একটা বিশাল অবয়ব। উত্তরের প্রাসাদ। নিঃশব্দ গম্ভীর অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন কাঠামো, যেন বহুদিন ধরে কেউ তাকে জাগায়নি। তবুও সে সবকিছু দেখছে নীরবে। দুজনে এসে থামে বিশাল লোহার গেটের সামনে। গেটটা বন্ধ, পুরনো, ভারী, মরিচা ধরা লোহা। তাদের শরীর আর সাড়া দেয় না। প্রায় একসাথে তারা গেটের সামনে বসে পড়ে। ক্লান্তিতে শরীর নিস্তেজ হয়ে আসে, বুক ওঠানামা করছে দ্রুত, গলা শুকিয়ে গেছে। কিছুক্ষণ কেউ কথা বলে না, শুধু নিঃশ্বাসের শব্দ। ধীরে ধীরে মেহরুন্নেসা মাথা তুলে, তার দৃষ্টি উঠে যায় প্রাসাদের দিকে আরও উপরে। আর ঠিক তখনই তার চোখ থেমে যায়। প্রাসাদের সামনের দিকের উঁচু সেই বিশাল বারান্দা, অন্ধকারের মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছে শাহজাদার বারান্দা। মেহরুন্নেসার দৃষ্টি স্থির হয় সেখানে, যেন কিছু একটা মিল খুঁজে পেয়েছে। হঠাৎ তার কপাল কুঁচকে আসে। ধীরে, খুব ধীরে সে বলে ওঠে, এই বারান্দা এখান থেকে এত স্পষ্ট? সুনেরা তাকায় তার দিকে, কপাল কুঁচকে বলল, কেন বলো তো? মেহরুন্নেসা এবার গেটের বাইরে থেকে চারিপাশে একবার তাকে, এবার বারান্দার দিকে চোখ ফেরায়। তার কণ্ঠে এখন বিস্ময়ের সঙ্গে মিশে আছে এক অদ্ভুত উপলব্ধি। এখান থেকে বারান্দা দেখা যায়, তার মানে বারান্দা থেকেও এই প্রাসাদ দেখা যায়? কথাটা শেষ হতে চারিপাশের নীরবতা যেন আরো গভীর হয়ে ওঠে। সুনেরা এবার পুরোপুরি সোজা হয়ে বসে। তার দৃষ্টি ধীরে ধীরে উঠে যায় সেই বারান্দার দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলে, মানে ওই দিক থেকেও এই দিকটা স্পষ্ট দেখা সম্ভব? মেহরুন্নেসার বুকটা ভেতরেটা কেঁপে ওঠে আবার। জাহাজে দেখা সেই অবয়ব, তার অদ্ভুত মিল, তিচ্ছর আর নিখুঁত লক্ষ্য, সবকিছুই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। আবার বারান্দার এই প্রাসাদের মাঝখানে লুকিয়ে থাকা কোনো অজানা সংযোগ। মেহরুন্নেসা ধীরে বলে ওঠে, এটা কি কাকতালীয় হতে পারে?
তার চোখে আবার সেই কঠিন আলো ফিরে আসে। রাত তখন আরো গভীর। সুনায়রা বলল, আর দেরি করা যাবে না, খানিক বাদেই ভোর হবে, প্রাসাদের লোকজন জেগে উঠবে, আলো ফোটার আগেই ফিরতে হবে আমাদের। চলো। মেহরুন্নেসা দেরি করলো না। গেটের ঠান্ডা লোহার গায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। শরীর এখনো ভারী, পা দুটো কাঁপছে হালকা, তো বসে নিজেকে সামলে নিল। দুজনে আর কোনো কথা না বলে ধীরে ধীরে হাঁটা শুরু করলো প্রাসাদের দিকে। জঙ্গলের ভেতর দিয়ে এবার তাদের চলা আগের মতো ছুটে নয়, সাবধানে নীরবে প্রতিটা পা ফেলে। শুকনো পাতার শব্দ যেন এখন আরো বেশি স্পষ্ট শোনায়। বাতাস ঠান্ডা হয়ে এসেছে। রাতটা শেষ প্রহরে। হাঁটতে হাঁটতে হঠাৎ মেহরুন্নেসার মনে পড়ে যায় কিছু। সে একটু থেমে নিচু স্বরে বলে, আপা, ঘোড়াটা তো আমরা নদীর পাড়ে রেখে এলাম। তার কণ্ঠে উদ্বেগ। সুনায়রা হাঁটা থামায় না, শুধু মাথা সামান্য ঘুরিয়ে বলে, ও নিয়ে ভাবতে হবে না। মেহরুন্নেসা তাকায় তার দিকে। সুনায়রা এবার খুব স্বাভাবিক ভঙ্গিতে যোগ করে, ঘোড়া নিজেই আসতে বলে ফিরে যাবে, তেমন লোক আছে ওখানে, ঠিকই নিয়ে আসবে। তার কণ্ঠ এমন নিশ্চয়তা যেন এসব তার জন্য নতুন কিছুই না। মেহরুন্নেসা আর কিছু বলে না, শুধু নিঃশব্দে হাঁটতে থাকে তার পাশে। ধীরে ধীরে জঙ্গল ফিকে হয়ে আসে। সামনে ভেসে ওঠে শাহবাদ প্রাসাদের পেছনের অংশ, যা পুরোপুরি অন্ধকারে ঢাকা। প্রাসাদ তখন প্রায় নিদ্রামগ্ন। দিনভর উৎসবের পর সবকিছু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে যেন। দুজনেই পা আরো হালকা করে ফেলে। পেছনে ছোট দরজার কাছে এসে থামে সুনায়রা। চারিপাশে একবার ভালো করে দেখে নেয়। কোনো প্রহরীর শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। তারপর ধীরে হাত বাড়িয়ে দরজাটা ঠেলে দেয়। কটর হালকা শব্দ হলেও সেই নীরবতা তা বেশ জোরেই শোনায়। দুজনে এক মুহূর্ত থেমে যায়, শ্বাস আটকে রাখে। সুনায়রা খুব আস্তে করে ভেতরে ঢুকে পড়ে। মেহরুন্নেসাও তার পিছনে পা রাখে। ভেতরের করিডোর অন্ধকার। দেয়ালের পাশে রাখা মশালগুলো প্রায় নিভে এসেছে, শুধু হালকা কমলা আলো দপদপ করছে। দুজনেই শব্দহীন পায়ে এগুতে থাকে। একটা নির্দিষ্ট জায়গায় এসে সুনায়রা থামে, মেহরুন্নেসার দিকে তাকায়, নিচু স্বরে বলে, এখন থেকে সাবধানে যাবে, কেউ যেন টের না পায়। মেহরুন্নেসা মাথা নাড়ে। তার চোখে এখন ক্লান্তির সঙ্গে মিশে আছে চাপা উত্তেজনা। সুনায়রা আর কিছু না বলে অন্যদিকে সরে যায়। অন্ধকারের ভেতর মিলিয়ে যায় তার অবয়ব। মেহরুন্নেসা একা হয়ে যায়। তার বুকের ভেতর আবারও ধকধক শুরু হয়। সে ধীরে ধীরে নিজের কক্ষের দিকে এগোয়। প্রতিটা পদক্ষেপে সতর্কতা, কোথাও কোনো শব্দ হচ্ছে কিনা বারবার খেয়াল করছে। অবশেষে নিজের কক্ষের সামনে এসে দাঁড়ায় মেহরুন্নেসা। হাত বাড়িয়ে থামে এক মুহূর্ত। তার বুকটা ধুকপুক করছে। যদি বাজিদ বিছানায় না থাকে তাহলে সে নিশ্চিত জাহাজের বগিতে ওইটা বায়াজিদি ছিল। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এমনটা যেন না হয়। যাকে সে নিজের হাতে অচেতন করে রেখে গেছে সে যেন তেমনই থাকে। ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢোকে সে। ঘরের ভেতর মৃদু আলো এখনো জ্বলছে। ফুলের গন্ধ যেন আরো ঘন হয়ে আছে। আর ঠিক মাঝখানে বিছানায় শুয়ে আছে বায়েজিদ, একইভাবে গভীর নিশ্চল ঘুমে। মেহরুন্নেসা কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকে, চোখ স্থির হয়ে থাকে তার উপর। তারপর খুব আস্তে শব্দ না করে ভেতরে ঢুকে দরজাটা আবার নিঃশব্দে বন্ধ করে দেয়। তার চলাফেরা এতটাই সাবধানী যেন বাতাসও টের না পায়। ধীরে ধীরে বিছানার কাছে এসে দাঁড়ায়। নিঃশ্বাস এখনো ভারী, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। একবার নিচু হয়ে তাকায়। বায়েজিদের বুক ওঠানামা করছে ধীর ছন্দে। বোঝা যাচ্ছে ঘুম ভাঙেনি। মেহরুন্নেসা চোখ বন্ধ করে একটুখানি স্বস্তির নিঃশ্বাস। তারপর খুব নিঃশব্দে নিজের জায়গায় বসে পড়ে। অন্তত এটা নিশ্চিত যে জাহাজে বায়েজিদ ছিল না। কিন্তু দুজন মানুষ কি করে এক চেহারার হতে পারে? মেহরুন্নেসা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে উঠে দাঁড়ায়। তার শরীর জুড়ে এখনো লেগে আছে রাতের ক্লান্তি, জঙ্গলের ধুলো, অদ্ভুত এক অস্থিরতা। সে একবার তাকায় বায়েজিদের দিকে, তারপর নিঃশব্দে সরে যায় স্নানাগারের দিকে। স্নানাগারের ভেতরটা ঠান্ডা। পাথরের দেয়ালে রাতের শীতলতা জমে আছে। বড় পিতলের কলসিতে রাখা পানি স্পর্শ করতে এই শরীর শিরশির করে ওঠে। ধীরে ধীরে সে নিজের উপর পানি ঢালে। ঠান্ডা জল গড়িয়ে পড়ে কপাল বেয়ে, গলা বেয়ে, শরীর জুড়ে মুছে দিতে থাকে রাতের সব চিহ্ন। জলের সাথে যেন ধুয়ে যায় ভয়, ক্লান্তি, অস্থিরতা। অনেকটা সময় নিয়ে সে নিজেকে পরিষ্কার করে। তারপর ভেজা চুল পিঠে ছড়িয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে স্নানাগার থেকে। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে আজানের সুর, ফজরের আজান। নিস্তব্ধ প্রাসাদের বুক চিরে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে চারিদিকে। এক অদ্ভুত শান্তি নেমে আসে পরিবেশে। মেহরুন্নেসা থেমে যায় এক মুহূর্ত। তার চোখে ভেসে ওঠে প্রশান্তির ছায়া। সে দ্রুত নামাজের প্রস্তুতি নেয়। মেঝেতে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়ে কিবলামুখী হয়ে। তার ঠোঁট নড়ে ধীরে ধীরে আয়াতের শব্দে। চারিপাশের সব অস্থিরতা যেন থেমে যায় কিছুক্ষণের জন্যে। নামাজ শেষে সে দুহাত তুলে দোয়া করে, চোখ বন্ধ, মুখে গভীর এক নিবেদন। এ রাতের সব রহস্য, ভয়, সিদ্ধান্ত, সবকিছুর ভেতর সে যেন একটুখানি আশ্রয় খুঁজে এই প্রার্থনায়। ধীরে ধীরে হাত নামিয়ে নেয়, তারপর জায়নামাজ গুটিয়ে রেখে উঠে দাঁড়ায়। ভেজা চুল থেকে পানি এখনো ফোঁটা ফোঁটা ঝরছে। সে নরম তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে মুছতে ধীরে পা বাড়ায় পালঙ্কের দিকে। ঘরের ভেতর তখন প্রদীপের মৃদু আলো। সে আলো এসব কিছু নরম, শান্ত, স্থির। তার দৃষ্টি গিয়ে থামে বায়েজিদের দিকে। একইভাবে শুয়ে আছে। ঘুমের ভেতরেও তার মুখে অদ্ভুত এক প্রশান্তি। মেহরুন্নেসা থেমে যায়, ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখ এবার আর সরতে চায় না। প্রদীপের হলদে আলো পড়ে বায়েজিদের মুখে, তীক্ষ্ণ চোয়াল, ঘন ভ্রু,
বন্ধ চোখের পাতা আর ঠোঁটের কোণে হালকা ক্লান্তির ছাপ, সবকিছু যেন আরও স্পষ্ট, আরও গভীর হয়ে ওঠে। মেহেরুন্নেসা মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে একদম ধীরে, যেন প্রতিটা রেখা প্রতিটা ছায়া আলাদা করে মনে গেঁথে নিতে চায়। তার আঙ্গুল অনিচ্ছাকৃতভাবে একটু এগিয়ে আসে, কিন্তু মাঝপথে থেমে যায়, ছয় না, শুধু দেখে। এক অদ্ভুত অনুভূতি জমে ওঠে তার ভেতরে, সাথে জাগ্রত হয় তীব্র অপরাধবোধ। হয়তো আজ রাতটা তার জন্য হওয়া উচিত ছিল। কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে চোখ সরিয়ে নেয়, নিজেকে সামলে নেয়, আবার নিঃশব্দে ঘুরে অন্দরের দিকে চলে যায়। মেহেরুন্নেসা অন্দরের দিকে এগুচ্ছিল ধীর স্থির পায়ে। ভেজা চুলের ডগা থেকে এখনো টুপটাপ পানি ঝরছে, আঁচল দিয়ে সে সেগুলো মুছছে অন্যমনস্ক ভঙ্গিতে। ঠিক সেই সময় করিডোরের মোড় ঘুরতে সামনে এসে পড়ে সিমরান। সে যেন তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল, কিন্তু মেহেরুন্নেসাকে দেখে হঠাৎ করেই থমকে দাঁড়ায়। একটুর জন্য ধাক্কা লাগে না, তার চোখ এক মুহূর্তে বড় হয়ে যায়। ভেজা চুলে গোসল সেরে আসা চেহারা, চোখে অদ্ভুত প্রশান্তি, সব মিলিয়ে দৃশ্যটা যেন তার প্রত্যাশার সঙ্গে একেবারেই মেলে না। তার মুখের ভাব বদলে যায়, স্পষ্ট বিস্ময়, আর সেই বিস্ময়ের আড়ালে এক ঝলক অস্বস্তি। কারণ সে দুধে নিদ্রা বিষটা মিশিয়েছিল এই ভেবে যেন আজকের এই রাতটা অসম্পূর্ণ থাকে। শাহজাদ যেন তার নববধূর কাছে পৌঁছাতে না পারে, সঙ্গ দিতে না পারে মেহেরুন্নেসার। কিন্তু এখন মেহেরুন্নেসার এই চেহারা দেখে সে সব হিসেব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। সিমরানের ঠোঁট কাঁপে হালকা, কিন্তু পুরো কথাটা বেরোয় না। মেহেরুন্নেসা থামে না, সে ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখ একবার স্থির গিয়ে থামে সিমরানের মুখে। গতকালকে সুনেরার বলা কথাটা ভোলেনি সে। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক অদ্ভুত হাসি। সেই হাসিটা এতটাই গা জ্বালানো, এতটা অর্থবহ, যেন কোনো কথা না বলেও অনেক কিছু বলে দেয়। মেহেরুন্নেসা কিছু বলে না, শুধু সেই হাসিটা রেখে দেয় সিমরানের দিকে তাকিয়ে। তারপর আবার মাথা নিচু করে ভেজা চুল মুছতে মুছতে পাশ কাটিয়ে চলে যায়। একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকে তার মাথায়, তাহলে গতরাতে ঠিক কী হয়েছিল? তাহলে কি শাহজাদার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছিল? দুধটা কি সে খায়নি? সকালটা ধীরে ধীরে জেগে উঠেছে শাহাবাদ প্রাসাদে। রান্নাঘরের দিক থেকে ভেসে আসছে গরম ভাতের ধোয়া, মশলার গন্ধে ভরে উঠেছে চারিপাশ। অন্দরমহলেও একে একে সকলে জড়ো হতে শুরু করেছে। বড় টেবিলটা সাজানো হয়েছে পরিপাটি করে, একে করে সবাই এসে বসে পড়েছে। মেহেরুন্নেসা একে একে সবার সামনে খাবার তুলে দিচ্ছে। তার চলাফেরা একদম প্রাণবন্ত আর খোশমেজাজ। সিমরান দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। আমি সাহায্য করি। মেহেরুন্নেসা একবার চোখ তুলে তাকায় তার দিকে, তারপর খুব স্বাভাবিক কণ্ঠে বলে, না লাগবে না, আমি পারবো, আপনিও বসুন, খেয়ে নিন। সিমরানের ঠোঁট শক্ত হয়ে আসে হালকা, চোখে এক ঝলক হিংসা খেলে যায়। সে আর কিছু বলে না, শুধু ধীরে সরে গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। টেবিলের এক প্রান্তে বসে আছে বাকের শাহ, গম্ভীর চেহারা, কিন্তু চোখে আজ আলাদা এক প্রশান্তি। খাবার মুখে দিয়ে তার ভ্রু হালকা উঁচু হয়ে ওঠে। মাশাআল্লাহ। তিনি ধীরে বলে ওঠেন। সবাই একবার তাকায় তার দিকে। বাকের শাহ এবার স্পষ্ট করে বলেন, এই রান্না মেহেরুন্নেসার হাতের? মেহেরুন্নেসা তখনও দাঁড়িয়ে মাথা নিচু করে জি আব্বা। খুব নরম স্বরে জবাব দেয়। বাকের শাহ হালকা মাথা নাড়েন, তার চোখে প্রশংসার ছাপ স্পষ্ট। অসাধারণ হয়েছে, স্বাদে গন্ধে সব দিক থেকেই। এমন হাতের রান্না অনেকদিন পর খেলাম। টেবিলে হালকা একটা প্রশংসার গুঞ্জন ছড়িয়ে পড়ে। মেহেরুন্নেসার মুখে কোনো বাড়তি হাসি নেই, শুধু মাথা আরও খানিকটা নিচু হয়ে আসে। কিন্তু পাশে বসে থাকা সিমরানের মুখের রং বদলে যায়, তার আঙ্গুলগুলো টেবিলের উপর শক্ত হয়ে ওঠে, চোখের কোণে জমে ওঠা চাপা বিরক্তি। ঠিক তখনই বাকের শাহ চোখ তুলে বলেন, সিমরান, তুমি বসে আছো কেন? খাওয়া শুরু করো। সিমরান একটু থামে, তারপর মাথা নিচু করে খুব সংযত কণ্ঠে বলে, সাহায্য তো এখনো আসেনি। রত্নপ্রভা বলল, এসে যাবে, তুই বস, খেয়ে নে। সিমরান মাথা নিচু করে বলল। তাকে না খেয়ে আমি খাই না। কথাটা বলার সময় তার চোখ এক ঝলক মেহেরুন্নেসার দিকে যায়। সেই দৃষ্টিতে স্পষ্ট অধিকারের ছাপ আর একরকম নীরব দাবি। মেহেরুন্নেসা কিছুই বলে না, সে শুধু নীরবে নিজের কাজ করে যায়। একজন থেকে আরেকজনের প্লেটে খাবার তুলে দেয়। সিঁড়ি দিয়ে নামার পথে কথাগুলো কর্ণগোচর হয় সুনেরার, চোয়াল শক্ত হয়ে ওঠে। এগিয়ে এসে বলল, ভাবি, ভাইজান উঠেছে, তোমায় কক্ষে ডাকছে, যাও। মেহেরুন্নেসা নিচু স্বরে বলল, আমি তো পরিবেশন করছি। সিমরান করে দেবে, তুমি যাও মেহের। প্রভার কথায় মেহেরুন্নেসা যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে সিমরান খপ করে ধরল মেহেরুন্নেসার হাত। তুমি থাকো, আমি দেখছি আর কি লাগবে। মেহেরুন্নেসাকে কথা বলার সুযোগ না দিয়ে সিমরান হাঁটা দিল বাইজিদের কক্ষের দিকে। মেহেরুন্নেসাও কি মনে করে গেল পিছু পিছু। দুজনের সিঁড়ি পেরোতে উপর থেকে ভেসে আসে চিৎকার। খাওয়া ছেড়ে সকলেই উঠে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে সিমরান সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে এসে পড়ে। বৈঠকখানা ভর্তি মানুষের সামনে কতগুলো সিঁড়ি গড়িয়ে নিচে এসে পড়েছে সিমরান। আচমকা এমন কাণ্ডে হকচকিয়ে ওঠে সবাই। মেঝেতে পড়ার সাথে সাথে নাক মুখ দিয়ে গড়িয়ে রক্ত পড়তে শুরু করলো। মারজানা রত্নপ্রভা দৌড়ে গিয়ে ধরলো সিমরানকে। মেহেরুন্নেসা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। মারজান কটমট করে তাকায় মেহেরুন্নেসার দিকে, গরম হয়ে বলল,
এই মিন, তুমি তো ছিলে ওখানে, ও পড়লো কি করে? মেহরুন্নেসা শান্ত চোখে তাকায় মারজানের দিকে। মারজান তড়িঘড়ি করে সিমরানের মাথাটা নিজের কোলে তুলে নেয়। মেহরুন্নেসা সিমরানের পাশে বসে বলল, শাহজাদার ঘরে যাওয়ার ভীষণ তাড়া ছিল বেচারির, গতি সামলাতে পারেনি, পড়ে গেল। বাকের শাহ দাসীদের আদেশ দিল সিমরানকে কক্ষে নিয়ে যেতে। বৈদ্য খবর দেওয়া হলো। সকলে উঠলেও টেবিলের একটা চেয়ারে বসে আরাম করে আপেল খাচ্ছে সুনেরা। চোখে খুশির ঝিলিক। মেহেরটাকে যতটা বোকা ভেবেছিল ততটাও না। সিমরানকে নিয়ে গেলে মেহরুন্নেসা বায়েজিদের ঘরের দিকে রওনা হলো। এই প্রথম এত বেলা করে ঘুম থেকে উঠল বায়েজিদ। ভোরে উঠে নামাজ আদায় করে শারীরিক ব্যায়াম করা তার নিত্যদিনের অভ্যাস। তারপর গোসল সেরে যথাসময়ে বৈঠকে হাজির হয় নাস্তা করতে। কিন্তু গতকালের মতো এত গুরুত্বপূর্ণ একটা রাতে এসে কি করে অমন গভীর ঘুমে তলিয়ে গেল ভেবে পায় না। মাথাটা এখনো ভো ভো করে ঘুরছে। ঘুমের পর নিজেকে স্বচ্ছ লাগার বদলে আরো ভারী লাগছে সম্পূর্ণ শরীর। ফুল দিয়ে সাজানো পালঙ্কটার দিকে একবার তাকিয়ে বিছানা ছেড়ে নামলো। মেহরুন্নেসা নির্ঘাত তার উপর মনক্ষুণ্ণ হয়েছে। সদ্য বিবাহিত স্ত্রীকে সময় না দিয়ে দুটো ভালো মন্দ জিজ্ঞাসা না করে এমন বেয়াক্কেলের মতো সে ঘুমিয়ে গেছিল ভেবেই হাঁসফাঁস করলো। কি এমন ঘুম পেল তার কালকে? কত রাত তো মেহরুন্নেসাকে ভেবেই কাটিয়ে দিয়েছে নির্ঘুম। আর কাল একান্তে কাছে পেয়েও জেগে থাকতে পারলো না। তার তো উচিত ছিল মেহরুন্নেসার সাথে গল্প করা, তার পছন্দ অপছন্দ জিজ্ঞাসা করার, আগামী জীবন নিয়ে আশ্বাস দেওয়ার। একটা মেয়ের কত স্বপ্ন থাকে রাত নিয়ে, সেই সব ভেঙে চুরমার করে দিয়ে বায়েজিদ ঘুমিয়ে পড়েছিল। অপরাধ বোধে তার মরে যেতে ইচ্ছা করছে। গায়ের পাঞ্জাবিটা খুলে আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই স্বচ্ছ কাজটায় দেখা যায় তার প্রিয় নারীটির অবয়ব। দরজার সামনে রাজকীয় পর্দা দুহাতে সরিয়ে ভিতরে প্রবেশ করলো মেহরুন্নেসা। পরনে মেঝে ছুঁই ছুঁই বিশাল ঘোরের গোলজামা। মেহরুন্নেসা ভিতরে ঢুকতে আয়নার কাছে তার প্রতিবিম্ব পড়ে। জানালার ফাঁক গলে আসা সকালের আলোয় যেন আরো উজ্জ্বল লাগছে তাকে। গাঢ় রঙের বিশাল ঘেরালা জামাটা মেঝে ছুঁয়ে আছে। মাথার ঘোমটার নিচে কপালের পাশে কয়েকটা ভেজা চুল লেগে রয়েছে। সদ্য গোসল করা শরীর থেকে হালকা আতরের গন্ধ ভেসে আসছে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা বায়েজিদ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। পাঞ্জাবি খোলা ফর্সা সুঠাম দেহের উপর সকালের আলো এসে পড়েছে। প্রশস্ত কাঁধ বুকের উপর ছায়া আলোয় ফুটে ওঠা রেখাগুলো দেখে মেহরুন্নেসার বুকের ভেতরটা ধক করে উঠল। সঙ্গে সঙ্গে সে চোখ নামিয়ে নিল। গাল দুটো লাল হয়ে উঠল লজ্জায়। বায়েজিদ আয়নার দিকে তাকিয়ে চোখ সরু করে মৃদু হেসে বলল, এত সকালে আমার মহারানী গোসল করছে কেন? মেহরুন্নেসা আরও অপ্রস্তুত হয়ে গেল। নিচের দিকে তাকিয়েই বলল, আমি আমি আসলে। বায়েজিদ ধীরে ধীরে তার দিকে ফিরল। সেই দৃষ্টিতে এমন এক মুগ্ধতা যেন বহুদিনের চাওয়া জিনিসটা অবশেষে সামনে পেয়েছে। সে কয়েক পা এগিয়ে এলো। মেহরুন্নেসা অজান্তেই এক পা পিছিয়ে গেলেও বায়েজিদের চোখ থেকে নিজের চোখ সরাতে পারল না। কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল বায়েজিদ, যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছে নিজের স্ত্রীকে। কপালের কয়েকটা ভেজা চুল, নাকের ডগা সামান্য লাল, গালের হালকা লালাভা, ঠোঁটের কোণে লুকিয়ে থাকা সংকোচ কিছুই তার চোখ এড়ালো না। তারপর খুব আস্তে করে হাত বাড়িয়ে মেহরুন্নেসার মাথার ঘোমটাটা একটু সরিয়ে দিল। ঘোমটা সরে যেতেই ভেজা কালো চুলগুলো ঝলমলিয়ে ছড়িয়ে পড়ল। বায়েজিদ এক মুহূর্ত চোখ বন্ধ করে সেই চুলের গন্ধ নিল। এই গন্ধটা খুব নিচু স্বরে বলল সে, আমার বাকি জীবন মনে থাকবে। মেহরুন্নেসার নিঃশ্বাস কেঁপে উঠল। সে চোখ তুলে একবার তাকিয়ে আবার নিচু করে ফেলল। বায়েজিদ এবার আর নিজেকে আটকালো না। আলতো করে তাকে নিজের বুকের কাছে টেনে নিল। এত কোমল, এত সাবধানে, যেন একটু জোরে ধরলে সে ভেঙে যাবে। মেহরুন্নেসার কপাল এসে ঠেকল তার বুকে। বায়েজিদের বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে সে। বায়েজিদ ধীরে ধীরে বলল, কাল রাতে আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। তোমাকে একা ফেলে ঘুমিয়ে পড়েছিলাম, বিশ্বাস করো, এমনটা আমি চাইনি। মেহরুন্নেসা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, আমি কিছুই মনে করিনি, আপনি ক্লান্ত ছিলেন তাই ঘুমিয়ে গিয়েছিলেন, এতে দোষের কিছুই নেই। বায়েজিদ মেহরুন্নেসাকে বুকে রেখেই বলল, তবুও আমার খুব খারাপ লেগেছে। তোমার কত স্বপ্ন ছিল হয়তো, আর আমি। মেহরুন্নেসা এবার মাথা তুলে তাকালো তার দিকে। চোখে এক ফোঁটা অভিমান থাকলেও তার চেয়ে বেশি ছিল কোমলতা। সব স্বপ্ন এক রাতে শেষ হয়ে যায় না। তারপর আস্তে করেই বলল, কিছু স্বপ্ন সময় নিয়ে পূরণ হয়। কথাটা শুনে বায়েজিদের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে মেহরুন্নেসার কপালের উপর খুব যত্ন করে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর কানে কানে বলল, তাহলে আমি প্রতিটা স্বপ্ন ধীরে ধীরে পূরণ করব, যতদিন লাগে। কেমন ঘোর লাগা গলায় বলল। বেজা চুলে তোমায় আরো আবেদনময় লাগে। মেহরুন্নেসা লজ্জায় মাথা নিচু করে ফেলে। বায়েজিদের ঠোঁটে গিয়ে যায় পছন্দের নারীর রক্ত জবান ন্যায় রক্তিম ঠোঁট জোড়ার দিকে। বায়েজিদ ধীরে ধীরে ঝুঁকে আসছে আর মেহরুন্নেসা লজ্জায় চোখ বুজে ফেলেছে। তখনই দরজাটা হুড়মুড়িয়ে খুলে গেল। বাইজিৎ, মারজানের তীক্ষ্ণ গলায় যেন পুরোটা ঘর কেঁপে উঠল। দুজনে এমনভাবে চমকে উঠল যেন হাতে নাতে চোর ধরা পড়ে গেছে। মেহরুন্নেসা তড়িঘড়ি করে বায়েজিদের বুক থেকে সরে দাঁড়ালো। তার মুখ মুহূর্তে টকটকে লাল হয়ে উঠল। অন্যদিকে বায়েজিদও অপ্রস্তুত হয়ে এক পা পিছিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে মারজান। চোখ মুখ কুৎসিত করে বলল,
এই সকালবেলা দরজা বন্ধ করে কি করছিলে তোমরা? মেহরুন্নেসার মাথা নিচু করে এক মুহূর্ত দাঁড়াতে পারল না। আঁচলটা মুখের পাশে টেনে নিয়ে প্রায় দৌড়ে বারান্দার দিকে চলে গেল। বাইরে গিয়ে দাঁড়াতেই ঠান্ডা হাওয়া এসে তার গরম গাল ছুঁয়ে গেল। বুকের ভেতরটা এখনো ধরফর করছে। লজ্জায় তার মনে হচ্ছে যেন মাটির সঙ্গে মিশে যায়। এদিকে বায়েজিদ দাঁতে দাঁত চেপে মারজানের দিকে তাকালো, তারপর কপট রাগ দেখিয়ে বলল, আপনার কি কারো ঘরে ঢোকার আগে দরজা করানোর অভ্যাসটিকে একেবারে নেই? মারজান ভ্রু তুলে বলল, ও মা, তোমরা ঘরে ঢুকতে আবার কড়া নাড়তে হবে নাকি? বায়েজিদ গম্ভীর মুখে বলল, বিশেষ করে কেউ যখন সদ্য বিবাহ করেছে তার ঘরে অত্যন্ত। মারজান এবার ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কাটল। তাই নাকি? তা আমি কি জানতাম আমার শাহজাদা এত সকালে এমন ব্যস্ত থাকবে। সে কখন আসলো মেয়েটা ঘরে? এখনো অবধি কি করছিলে তাই দেখতে আসলাম। বায়েজিদ বিরক্ত মুখে বলে উঠল। মারজান হেসে ফেলল, তারপর একটু এগিয়ে সে ফিসফিস করে বলল, আমি আসলে বলতে এসেছিলাম, নিচে বৈদ্য এসেছে। সিমরানের অবস্থা ভালো নাই, সিঁড়ি থেকে পড়ে গেছে। জ্ঞান ফিরেছে মাত্র, কিন্তু সে এমন কান্নাকাটি করছে যেন কেউ তাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলেছে। বায়েজিদের চোখের দৃষ্টি একটু বদলে গেল। সে একবার বারান্দার দিকে তাকালো, যেখানে মেহরুন্নেসা এখনো মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। কে কি বলেছে সেটা পরে দেখা যাবে, এখন আপনি যেতে পারেন। কথাটা শান্ত গলায় বলল বায়েজিদ, কিন্তু মারজানের কাছে বিষাদ ঠেকল। বেরিয়ে যেতে নিলে বায়েজিদ ফের বলল, এখন থেকে ঘরে ঢোকার আগে দরজা করা নাড়বেন। মারজান ভেঙচি কেটে চলে যেতে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল বায়েজিদ। তারপর ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে মেহরুন্নেসা। দুহাতে রেলিং আঁকড়ে ধরে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে আছে সে। সকালের নরম আলোয় জঙ্গলটা কুয়াশার আবরণে আধো ঢাকা। গাছের মাথার উপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে। সেই বাতাসে মেহরুন্নেসার ভেজা চুলগুলো উড়ে এসে গাল ছুঁয়ে যাচ্ছে বারবার, কিন্তু সে কিছুই টের পাচ্ছে না। এখনো লজ্জায় তার বুক ধরফর করছে। একটু আগের ঘটনার কথা মনে পড়তেই গাল দুটো আবার রাঙা হয়ে উঠল। ঠিক তখনই পেছন থেকে নিঃশব্দে এসে দাঁড়ালো বায়েজিদ। এক মুহূর্ত তাকে দেখলো শুধু। সকালের আলোয় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে তার অবিশ্বাস্য সুন্দর লাগছে। মনে হচ্ছে এই দৃশ্যটা সে বহুদিন ধরে নিজের মনে এঁকে রেখেছিল। তারপর খুব আস্তে খুব সাবধানে বায়েজিদ দুহাত বাড়িয়ে মেহরুন্নেসাকে ঘিরে ধরলো। তার দুহাত গিয়ে থামলো রেলিংয়ের উপর, মেহরুন্নেসার দুই পাশ দিয়ে। ফলে মেহরুন্নেসা যেন সম্পূর্ণ তার বাহুর ভেতরে বন্দী হয়ে গেল। হঠাৎ স্বামীকে এত কাছে পেয়ে কেঁপে উঠল মেহরুন্নেসা। নিঃশ্বাস আটকে এলো তার। পেছনে বায়েজিদের বুকের উষ্ণতা, কাঁধের কাছে তার গরম নিঃশ্বাস, সব মিলিয়ে সে যেন আর ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না। এত দূরে দূরে দাঁড়িয়ে আছে কেন? খুব নিচু স্বরে বলল বায়েজিদ। মেহরুন্নেসা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি দূরে কোথায় দাঁড়িয়ে আছি? আমার থেকে? কথাটা বলে বায়েজিদ মুখটা একটু ঝুঁকিয়ে আনলো তার কাঁধের কাছে। ভেজা চুলগুলো সরিয়ে দিল ধীরে ধীরে। তারপর কাঁধের উপর খুব ছোট্ট, খুব নরম করে ঠোঁট ছুঁয়ে দিল। মেহরুন্নেসার পুরো শরীর কেঁপে উঠল। হাতের আঙ্গুলগুলো রেলিং শক্ত করে চেপে ধরল সে। মনে হলো বুকের ভেতরটা যেন কেমন হালকা হয়ে যাচ্ছে, আবার ভারীও হয়ে উঠছে। বায়েজিদ থামল না। আরেকবার, তারপর আরও একবার কাঁধের কাছে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তার প্রতিটা স্পর্শে মেহরুন্নেসা লজ্জায় আরও মিইয়ে যেতে লাগলো। মাথা আস্তে আস্তে নুয়ে এলো, চোখ দুটো বন্ধ হয়ে গেল। বায়েজিদ মৃদু হেসে তার কানের পাশে মুখ এনে বলল, গত রাতটা হারিয়ে ফেলেছি, আজকের রাতটা কিন্তু আমার চাই। বায়েজিদের কথায় মেহরুন্নেসার বুকটা আবার ধক করে উঠল। সে লজ্জায় কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে রেলিং আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। তার কানের ডগা পর্যন্ত লাল হয়ে গেছে। বায়েজিদ মৃদু হেসে আরেকটু ঝুঁকে এলো। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমি ধরে নেব তুমি রাজি। স্ত্রীর অবস্থা দেখে বায়েজিদ হেসে উঠল। সে হাসিটা অদ্ভুত উষ্ণ, যেন অনেকদিন পর সত্যি করে হাসছে সে। তারপর আলতো করে মেহরুন্নেসার কানের পাশে উড়ে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আমি গোসল করে আসি, তুমি একা গোসল করলে লোকে আবার আমায় ভুল বুঝবে। বলেই চোখ টিপল বায়েজিদ। মেহরুন্নেসা মাথা নেড়ে সম্মতি দিল। বায়েজিদ ঘরের ভিতর ঢুকে পাশের গোসলখানার দিকে চলে গেল। কিছুক্ষণ পর পানির শব্দ ভেসে এলো। মেহরুন্নেসা ধীরে ধীরে ঘরে ফিরে এসে পালঙ্কের পাশে বসলো। কিছুক্ষণ পর গোসলখানার দরজা খুলে গেল। মেহরুন্নেসা অন্যমনস্ক হয়ে বসেছিল। শব্দে মুখ তুলে তাকাতে তার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ভেজা শরীরে বাইরে এসে দাঁড়িয়েছে বায়েজিদ। কোমরে সাদা কাপড় জড়ানো, কাঁধ থেকে টপ টপ করে পানি পড়ছে। সদ্য গোসলের পর তার গায়ের রং যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। কপাল বেয়ে এক ফোঁটা পানি নেমে এসে গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ল। প্রশস্ত কাঁধ, সুঠাম বুক, সবুজ চোখ, সেই চিরচেনা গভীরতা। মেহরুন্নেসার মনে হলো এত সুন্দর একজন মানুষকে এভাবে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে যেন স্বপ্নের মতো লাগছে, যেন এ কোনো রূপকথার গল্পের কোনো শাহজাদা। বায়েজিদ মুচকি হেসে বলল, এভাবে তাকিয়ে আছে কেন?
মেহরুন্নেসা আটকে উঠে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেললো। বায়েজিদ ইচ্ছে করে তার সামনে এসে দাঁড়ালো। তারপর পাশের টেবিল থেকে নরম তোয়ালেটা তুলে মেহরুন্নেসার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার চুলগুলো মুছে দাও। মেহরুন্নেসা এক মুহূর্তে ইতস্তত করলো, তারপর ধীরে ধীরে তোয়ালেটা হাতে নিল। বায়েজিদ তার সামনে বসে পড়ল। মেহরুন্নেসা কাপা হাতে তার ভেজা চুলে তোয়ালে ছুঁয়ে দিল। খুব আস্তে করে চুলগুলো মুছে দিতে লাগলো। বায়েজিদ চোখ বন্ধ করে বসে রইল। তার মুখে একরাশ প্রশান্তি, যেন এই ছোট্ট যত্নটুকুই তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ। মেহরুন্নেসার আঙ্গুল কখনো তার কপাল ছুঁয়ে যাচ্ছে, কখনো কানের পাশে। প্রতিবারই বায়েজিদের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠছে। চোখ বন্ধ রেখেই বায়েজিদ বলল, জানো, তোমায় পেয়ে আমার মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে জিতে এসেছি। মেহরুন্নেসা থমকে গেল। কেন? বায়েজিদ এবার চোখ খুলে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এত মায়া, এত মুগ্ধতা যে মেহরুন্নেসা আবার চোখ নামিয়ে ফেললো। দরজায় ফের খটখট শব্দ। বায়েজিদ বিরক্তিতে চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু তা মিলিয়ে গেল প্রভার গলা শুনে। ভাইজান, আসবো? আয়। দুজন দাসী সাথে করে ট্রে ভর্তি খাবার নিয়ে এসেছে। প্রভা খাবারগুলো গুছিয়ে দিয়ে মেহরুন্নেসাকে নিয়ে আসতে লাগলো। বায়েজিদ মেহরুন্নেসাকে নিয়ে যেতে দেখে বলল, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? প্রভা মেহরুন্নেসার হাত ধরে রেখেই বলল, দরকার আছে ভাইজান, তুমি খেয়ে নাও। প্রভা মেহরুন্নেসাকে নিজের ঘরে নিয়ে যায়। রত্নপ্রভার ঘরটা যেন অন্য এক জগৎ। বড় বড় জানালার গা বেয়ে সকালের শেষ আলো ঢুকে পড়েছে, আর সে আলোয় ঘরের মাঝখানে রাখা পিতলের কারুকাজ করা সিন্দুক, লালচে কাঠের আলমারি আর মখমলের কাপড়ে মোড়া গহনার বাক্সগুলো ঝলমল করে উঠছে। সামনে খোলা 3টা বাক্স, একটার ভিতর সারি সারি সোনার চুড়ি, যেন ছোট ছোট সূর্য, আর একটাতে মুক্তার মালা। সাদা মুক্তাগুলো এমনভাবে জড়ো হয়ে আছে যেন কারো হাত থেকে ঝরে পড়া শিশির। শেষ বাক্সটাতে ছিল ভারী নকশা করা হার, পান্না বসানো নথ আর কপালে পড়ার টিকলি। মেহরুন্নেসা চুপচাপ পাশে বসে একটা একটা করে গহনা এগিয়ে দিচ্ছিল। রত্নপ্রভা একটা চওড়া সোনার হার হাতে তুলে নিয়ে মৃদু হেসে বলল, এটা আমার আম্মাজানের গয়না। মেহরুন্নেসার হাটটার উপর আঙ্গুল বুলিয়ে মুগ্ধ চোখে তাকালো। হাটটার মাঝখানে লাল পাথর বসানো, চারিপাশে সূক্ষ্ম নকশা, যেন রক্তজবা ফুল ফুটে আছে সোনার ভেতরে। আরেকটা বাক্স খুলতেই ভেতর থেকে এলো চন্দনের হালকা গন্ধ। বাক্সটা ছিল ছোট, পুরনো, গাঢ় বাদামি কাঠের উপরে খোদাই করা লতা পাতার নকশা। বাক্সের ভিতর সারি করে রাখা ছিল রূপোর পায়েল, নীল পাথরের কানের দুল আর কয়েকটা পুরনো আংটি। কথা বলতে বলতে রত্নপ্রভা গহনাগুলো আলমারি তাকে গুছিয়ে রাখছিল। মেহরুন্নেসা নিচের দিকে ছোট কাঠের বক্সটা টেনে বের করলো। বাক্সটা অন্যগুলোর চেয়ে আলাদা, ভারী, ধুলো জমে আছে, উপরে তালা নেই, কিন্তু যেন বহুদিন ধরে কেউ খোলেও নি। মেহরুন্নেসা ধীরে ধীরে ঢাকনা খুলতে ভেতর থেকে একটা পুরনো কাপড়ের খাম বেরিয়ে এলো। এটা কি? রত্নপ্রভা তখন আলমারির দিকে মুখ করেছিল, তাই খেয়াল করলো না। মেহরুন্নেসা খামটা খুলতে একটা পুরনো আঁকা ছবি বেরিয়ে এলো। ছবিটা হাতে নিয়ে সে থমকে গেল। ছবির মানুষটা ঠিক বায়েজিদের মতো, একই মুখ, একই ভ্রু, একই তীক্ষ্ণ চোয়াল, এমনকি ঠোঁটের কোণে সেই চাপা হাসিটাও। মেহরুন্নেসার বুকের ভেতরটা ধক করে উঠল। একটা জিনিস আলাদা, ছবির মানুষের চোখ দুটো কালো, স্বাভাবিক গভীর কালো, আর বায়েজিদের চোখ সবুজ। মেহরুন্নেসা বিস্ময়ে ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর ছবিটা আলোয় উল্টে পাল্টে দেখলো, না ভুল দেখছে না, চোখ সত্যিই কালো। ধীরে ধীরে সে মুখ তুলে রত্নপ্রভার দিকে তাকালো। আপা? রত্নপ্রভা ফিরে তাকাতেই মেহরুন্নেসার হাতে ছবিটা দেখে তার মুখের রং মুহূর্তে বদলে গেল। আপা, শাহজাদার চোখ কি জন্ম থেকেই এমন, মানে সবুজ? রত্নপ্রভা কিছু বলল না। মেহরুন্নেসা আবার ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, চোখের রং কি পরিবর্তন হয় নাকি? ছবিতে তো স্পষ্ট কালো মণি লাগছে। এক মুহূর্তে যেন ঘরে সব শব্দ থেমে গেল। রত্নপ্রভা শিরদাঁড়া বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। তার চোখে এমন এক আতঙ্ক ফুটে উঠল, যেন বহু বছর আগে চাপা পড়ে থাকা কোনো ভয়ঙ্কর স্মৃতি আচমকা দরজা ভেঙে ফিরে এসেছে। সে তড়িঘড়ি করে মেহরুন্নেসার হাত থেকে ছবিটা ছিনিয়ে নিল। ওটা ওটা পুরনো ছবি, আলো আধারিতে এমন লাগে, আর তাছাড়া রং তুলিতে আঁকা। এসব বলতে বলতে ছবিটা দ্রুত কাপড়ের খামের ভিতর ঢুকে বাক্সটা বন্ধ করে ফেলল রত্নপ্রভা। তারপর বাক্সটা আলমারির একেবারে পিছনে ঠেলে রাখলো। মেহরুন্নেসা অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু আপা। আরে না না, তুমি ভুল দেখেছো, পুরনো ছবিতে সবকিছু ঠিকঠাক বোঝা যায় না। রত্নপ্রভা জোর করে হাসলো, কিন্তু সেই হাসিতে উষ্ণতা ছিল না, ছিল কেবল ভয়। তার হাত দুটো কাঁপছিল। আচ্ছা, তুমি যাও, আমি গয়নাগুলো গুছিয়ে রাখি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।